আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বিএনপি জামায়াত বিরোধ কোথায়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। রিপন ভাই, কি দিয়ে শুরু করতে চাই? আমাদের আজকের বিষয়ে বিএনপি জামায়াত বিরোধ কোথায়, এই প্রসঙ্গে আসার আগে আমি গতকালকের সমাবেশের কিছু বিষয় উল্লেখ করতে চাই। গতকালকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর একটি বিশাল সমাবেশ তারা করেছেন। সেখানে বেশিরভাগ নেতারই একটি বিষয়ে বক্তব্য আমরা দেখেছি, তাদের 7 দফা ছিল, কিন্তু তারপরে একটি বিষয় ছিল পিআর। প্রত্যেকেই একই কথা বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমি এই ক্ষেত্রে একটি বক্তব্য উল্লেখ করতে চাই। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রত্যেকেই বলেন সংস্কার মানি, কিন্তু বৈঠকে আসলে কেউ কেউ মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সবার জন্য কল্যাণের, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই, সেজন্য মতলব পূরণ হবে না। তার এই বক্তব্যে দুটি বিষয়ে আমরা দেখতে পাই। একটি হচ্ছে যে মতলব ভোট দখলের মতলব, আরেকটি হচ্ছে টাকা দিয়ে ভোট কেনার যে বিষয় অভিযোগটি তুলেছেন। আমি রিপন ভাইয়ের কাছে তার এই বক্তব্য সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মানে ভোট বলে, নির্বাচনী ব্যবস্থা বলেন, বা যে কোনো এইসব রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন অবস্থান থাকতেই পারে। যদি রাজনৈতিক দলগুলোর যদি ভিন্ন ভিন্ন অবস্থান না থাকে, তাহলে তো এটা চীনের মতো একটা কমিউনিস্ট পার্টি অথবা উত্তর কোরিয়ার মতো দেশ হতে পারতো, তো ইভেন ইরানের মতো হতে পারতো, তাই না? তো একটা ডেমোক্রেটিক পলিটিতে তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, যেই কারণে মানে তারা মানে পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন, এবং একই মানে ভিন্ন কারণে ওই ইস্যুতে, একই ইস্যুতে ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন ব্যাখ্যা আবার আমাদের দলের বা অন্যান্য দলেরও আছে, এবং সেটা থাকাটা অস্বাভাবিক না। যেমন ইসরায়েল সহ কিছু দেশ আছে যারা মানে পিআর পদ্ধতিটা খুব পছন্দ করে, আছে না? জি, অবশ্যই। এক এক দেশে এক এক রকম সিস্টেমে ফলো করে। তো তুরস্ক এটা অনুসরণ করে, এরকম আরো কিছু কিছু দেশ আছে। বাট যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলি, যেসব দেশগুলোতে গণতন্ত্র বহুলভাবে চর্চিত, যদি যুক্তরাজ্যের কথা বলি, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট যে দেশে চলে, গণতন্ত্রের কথা বলতে বলতে আমাদের দেশের মানুষ একেবারে ফেনা তুলে ফেলে, সেই গণতন্ত্রগুলো শিখছে তো মোটামুটি এই যুক্তরাষ্ট্র এসব জায়গা থেকে। তো বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এই যে আপ্তবাক্যগুলো তো আসছে ওইসব দেশ থেকে। জি, এটা নিশ্চয়ই উত্তর কোরিয়া থেকেও আসে না, ইসরায়েল থেকেও আসে নাই। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশে কি পিআর আছে? ওরা বোঝে না? বুঝে। যুক্তরাজ্যে কি পিআর পদ্ধতি আছে? নাই। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী এবং তাদের অন্যান্য পলিটিশিয়ানরা ক্লেম করে যে তারা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি। তাদের সাম্প্রদায়িকতা, মুসলমানদের প্রতি বিদ্বেষ, এগুলো তো আছেই। বাট লার্জেস্ট ডেমোক্রেসি বলতে তারা বোধহয় এইভাবেই বুঝাতে চায় জনসংখ্যা অনেক বড়, গণতান্ত্রিকভাবে তাদের সরকার নির্বাচিত হয়, মানে এমপিরা নির্বাচিত হয়, মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করে, ইত্যাদি ইত্যাদি হতেই পারে। তো যেসব দেশগুলো মানে সেই অর্থে আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট পরিচালনা করে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি ধরি, ইভেন আমি যদি কানাডার কথা বলি, যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অর্থাৎ অনেকগুলো দেশ, যেসব দেশগুলোতে ভোট নিয়ে সাধারণত বিতর্ক থাকে না, সাধারণত সেই দেশগুলো এটা অনুসরণ করেনি। এখন ওই দেশগুলো অনুসরণ না করলে যে আমরা করতে পারবো না তা না। আমাদের একটা ব্যাপার আছে কি, আমাদের দেশের লোক পলিটিক্সে বেশি হাইপ হয়ে যায়। আমি বলছিলাম, কি বলে, অফলাইনে বলছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে, বলছেন আমাদের দেশে হচ্ছে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় বিনোদন। দেখবেন রাজনৈতিক নেতারা নানা ধরনের
বক্তব্য দেয়, ডায়লগ দেয় এবং এসব এগুলো দেয়। সেই বিনোদনটা কারা তৈরি করেছেন? নিশ্চয়ই রাজনীতিবিদরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বিদ না, বিদ তো অন্য জিনিস। তাহলে কারা তৈরি করছেন? রাজনীতি করেন যারা, তারা তৈরি করেন। আপনি, হ্যাঁ, রাজনীতি সংশ্লিষ্ট লোকেরা। রাজনীতিবিদ হয়ে ওঠা তো একটা বিশাল কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা কয়জন রাজনীতিবিদের সংখ্যা তো খুব কম, তাই না? খালি রাজনৈতিক দলে ঢুকলাম, পদ একটা পেলেই যে রাজনীতিবিদ হয়ে গেল, সবাই তো শিক্ষাবিদ হয় না, নাকি হয়? ঠিক আছে, যারা রাজনীতি করে, আমি ঠিক আছে আপনার বক্তব্য আমি ধরছি, যারা রাজনীতি করে তারাই এন্টারটেইনমেন্টটা তৈরি করছেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি দেখেন চরমোনাই সাহেবের, ওনার দেখবেন অনেকগুলো ভিডিও বেরোচ্ছে না, মানুষ খুব মজা পায়, খুব মজা পাচ্ছে। হয়তো দেখবেন আমাদেরও কারো হয়তো এরকম ভিডিও পাচ্ছে, মানুষ মজা পাচ্ছে, হচ্ছে তো। আমার বক্তব্যটা ভিন্ন জায়গায়। আমার বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জামাত ইসলামের একটা স্ট্যান্ড আছে, এটা বিএনপির সাথে বিরোধ থাকার কি আছে? আপনি যেটা শুরুতে যে কথাটা বলছেন যে বিরোধটা কোথায়, বিরোধটা হচ্ছে অবস্থান। বিরোধ, এটা বিরোধ না, এটা দৃষ্টিভঙ্গিগত। আপনি তাদের পিয়ারের সঙ্গে একমত? না না না, নিশ্চয়ই না। তাদের দৃষ্টিভঙ্গি তারা পিয়ারের পক্ষে, এটার পেছনে তাদের যুক্তি আছে হয়তো। বিএনপি তো পক্ষে না, নিশ্চয়ই না। তো এখানে তো বিরোধ স্পষ্ট। এটা বিরোধ হবে কেন? তাহলে এটা কি? এটা আপনি বিরোধ বলছেন, বিরোধ বলে কনফ্লিক্ট। এটা কনফ্লিক্ট নো, ইটস এ ডিফারেন্ট পজিশন। তো সব দিকে তো ডিফারেন্ট, সব বিরোধী তো একটা ডিফারেন্ট পজিশন। এখন ওনার সাথে একটা বিরোধী তাহলে ডিফারেন্ট পজিশন। আমি কি আপনার সাথে বিরোধী লিপ্ত হইছি? না না, বিরোধী না। না না না, আমাকে তো আমি কি আপনার সাথে বিরোধী লিপ্ত? বিরোধী লিপ্ত অবশ্যই। তাহলে আমি আপনার সাথে কনভারসেট করছি, কনভারসেশনে চলছি আমি। তো আপনার সাথে আমার বিরোধ হচ্ছে না তো। বিরোধ না, বিরোধ তাহলে আপনার বিষয়টা ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট। জি, আপনি বলুন। অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট এক শব্দ না। শব্দ নিয়ে তো নাড়াচাড়া করি, জি, তাই না? তো শব্দ দিয়ে বাক্য বানাই। আমি জানি এগুলো, যে কোনটা বিরোধ, যার ইংরেজি কনফ্লিক্ট হয়, জি, কোনটা ডিসএগ্রিমেন্ট, কোনটা ভিন্ন মত হয়। বিরোধ নাই, ভিন্ন মত আছে। দ্যাটস মাই পজিশন। জি, আমি ডক্টর রেজাউল করিমের কাছে আসলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন যে আমরা এখনো মানে ইভিএম এ টিপ দেওয়াই বুঝিনি, শিখিনি, সেখানে পিয়ার নিয়ে কথা বলছি। মানে তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? যে পিয়ার, মানে উনি বলছেন যে ইভিএমটাই আমরা এখনো রপ্ত করতে পারিনি, সেখানে নতুন একটি পদ্ধতি, সে বিষয়ে আপনার বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সহ বিজ্ঞ আলোচক এবং সঞ্চালক, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন। প্রথমেই আমি অভিনন্দন জানাতে চাই গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে ঐতিহাসিক স্মরণকালের শান্তিপূর্ণ একটি সমাবেশ আমরা করতে পেরেছি। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের নেতাকর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী, যারা প্রশাসন, সব লেভেলের লোক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। এবং এটা ছিল গতকালকের টপ অফ দ্য কান্ট্রি না, আমি বলবো যে টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল। এবং আমি আজকে দেখেছি যে প্রায় ওয়ার্ল্ডের প্রায় শতাধিক মিডিয়া এটাকে বিভিন্নভাবে কাভারেজ করেছে। গতকালকে আমাদের যে সমাবেশটা ছিল, প্রথম হচ্ছে আমরা 7টি দাবিতে এই সমাবেশটা আপনারা জানেন যে আমরা দিয়েছিলাম। আমাদের প্রথম যদি আমরা বলি, আমরা নির্বাচনের ক্ষেত্রে যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে মানুষের প্রত্যাশার জায়গা, লেভেল প্লেইং ফিল্ড, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটির জন্য আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই দরকার, আমাদের অন্যতম দাবি ছিল সেটি। এবং আমরা বলেছি যে আমরা গতকালকে যে সমাবেশটা করেছি, আসলে এই সমাবেশ তো আমরা করতে পারতাম না যদি এখানে জুলাই অভ্যুত্থানের আমাদের এই শহীদদেরই বড় স্যাক্রিফাইস এখানে না হতো, আমাদের আহত যোদ্ধারা এখানে লড়াই না করতো, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম, এবং রিপন ভাইয়ের সাথে আমার জেলখানায় আমরা একসাথেই সেই মানে ছিলাম। সুতরাং আমাদের এই সবার যে ত্যাগ এবং কোরবানি, এর মাধ্যমেই কিন্তু আমরা এই সুযোগটা আমরা সবাই পেয়েছি। আমাদের অন্যতম দাবি হচ্ছে যে বিগত দিনের, আজকে আমি মানে এখন আর টকশোতে আসলে শুধু এই সমসাময়িকের মধ্যেই আমাদের মতামত পাঠি, তারপরে সংস্কার, বিচার, এইগুলোর মধ্যে আর এখন আমার খুব বেশি ভালো লাগে। আসলে আজকের এখানে আলোচনা হওয়ার কথা ছিল যে পলিটিক্যাল ডিজাস্টার যেটা হয়ে গেল,
15 বছরের যে আমাদের রাজনীতিকে এখানে হত্যা করা হয়েছে, আমাদের এখানে যে গণতন্ত্র, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া হয়েছে, আজকের এই যে ভোটের মানুষের আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছে কেন, এবং এই অভ্যুত্থানটা কেন হয়েছে, আমাদের প্রত্যেকটা ইস্যুর যদি আমরা প্রিভিয়াস বিহাইন্ড ইস্যুটা আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এখানে এই কোটা বিরোধী একটি আন্দোলন কেন একটি সরকার পতন আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এটা বারুদের মতো কেন কাজ করেছে। এবং বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে মনে হয় একটি বিরল আন্দোলন যে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেখানে ছাত্রদের একটা আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে শ্রমিকেরা এবং সাধারণ মানুষ। এবং সেখানে মানে সব শ্রেণীর লোক ছিল, অন্য ধর্মের লোক ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, সাংবাদিক ছিল, মানে এটা তো আমরা জানি সবাই সেই এই বিষয়গুলো আমরা সবাই না, আমি বলতে চাই, সুতরাং এই যে এই অভ্যুত্থানটা হয়ে গেল, সুতরাং এই অভ্যুত্থানটা কেন হলো, আর এর মধ্য দিয়েই কিন্তু এখন আসলে সংস্কারের দাবিটা খুব সেই বয়ানটা হচ্ছে সংস্কার লাগবে, মৌলিক সংস্কার ছাড়া আপনার আবার যেই ফ্যাসিবাদের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, প্রতিধ্বনি আমরা শাহবাগে একবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি, আর বিপ্লব উত্তর আমরা এই প্রতিধ্বনিটা আবার কিন্তু আমরা সেই গোপালগঞ্জে দেখেছি যে একটি রাজনৈতিক দল তারা এখানে সভা সমাবেশ করতে কিভাবে সেখানে ঘটনা সংগঠিত হয়েছে, চকরিয়াতেও আমরা দেখেছি। হ্যাঁ, চকরিয়াতেও আমরা দেখেছি। সুতরাং এই যে গণহত্যা, এবং আমরা মিটপুরের হত্যাকাণ্ড আমরা দেখেছি, এবং গণহত্যার যে বিচার এখানে, অর্থাৎ মানুষ দেখুন, মানে ঘটনাটা কে সংগঠিত করছে, এর থেকে বড় বিষয়টা হচ্ছে যে মানুষ বিগত দিনে যেটি দেখতে দেখতে মানুষ খুবই কান জ্বালাপালা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা মানুষ কিন্তু আর শুনতে চায় না। অর্থাৎ সে পুরাতন বয়ান, আমার একে অন্যের বিরুদ্ধে, আজকে আপনি যেই হেডলাইন যেটা করেছেন যে আমাদের বিরোধ, এই বিরোধ শব্দটা আসলে কিন্তু আমাদের বিরোধ নয়, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা আছে, আমাদের বিভিন্ন মত আছে, আমরা সেই জায়গাটাই আমি আপনাকে একটা প্রশ্ন করব ছোট্ট করে। আমরা কালকে দেখেছি বেশিরভাগ রাজনৈতিক দলকেই জামায়াতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি একটা কারণে, যেটি কারণটা বলা হয়েছে, আমি যদি সঠিক জেনে থাকি, যে পিয়ার পদ্ধতির সঙ্গে তারা একমত নয়, তাই বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। মানে এইটা থেকে আপনি কিভাবে দেখবেন? আমরা এটাকে আপনি মনে করেন একটা জেন্টলম্যান ডিসকাশন, আপনি জেন্টলম্যান ডিসকাশন বলতে পারেন। অর্থাৎ এটা আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভাইকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে অর্থাৎ বিএনপি আমরা একসাথে জোট সরকারে ছিলাম এবং একসাথে আমরা আন্দোলন করেছি, কিন্তু এখানে এসে আমাদের একটা রাজনৈতিক ভিন্ন মত, অর্থাৎ যেটা ডেমোক্রেসির বিউটি আপনি বলতে পারেন, এবং যেটা বিগত দিনে ছিল না, মানে কোনো মত দিলেই তাকে দমন করা হতো। সুতরাং এই যে ভিন্ন মত, এই যে সৌন্দর্য, এই জায়গায় আমরা আলোচনা করেছি যে এত লম্বা সময় আপনারা বিপরীত একটা মত লম্বা সময়, এবং যারা আসতেছে সবাই কিন্তু এই 7টি পয়েন্টের উপরে বিশেষ করে বক্তব্য দেবে, তাহলে বিএনপিকে এখানে দাওয়াত দিয়ে আমরা আসলে বিব্রত করতে চাইনি, যে আপনারা তো নিঃসন্দেহে বিব্রত হবেন হয়তো। তখন আলোচনা হয়েছে যে না, ঠিক আছে, তাহলে আপনারা প্রোগ্রাম করেন এটা, এবং আমরা জনাব তারেক রহমান সাহেব পর্যন্তই আমাদের এই বক্তব্যটা আমরা পৌঁছিয়েছি, যে আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে, আমাদের ভিন্ন মত আছে, কিন্তু ফ্যাসিবাদ ইস্যুতে, রাষ্ট্র গঠনে আমরা প্রত্যেকে আমাদের মত দেব, কিন্তু ফাইনাল আমরা প্রত্যেকেই পুনর্গঠন, পুনর্নির্মাণ, নতুন বন্দোবস্ত সব কিছুর ব্যাপারে আমাদের ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা এই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপান্তরিত না, সেই জায়গা থেকে আমরা মনে করি। এবং আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, গতকালকে আমাদের এই সমাবেশে যেমনি ঐতিহাসিক স্মরণকালের সমাবেশ ছিল, তেমনি আমাদের আমির জামাত অধিক গরমে পরিশ্রমের কারণে তিনি বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছেন, 2বার উঠে তিনি ইতিহাসের সবচেয়ে একটি ঐতিহাসিক বক্তব্য বসে তিনি দিয়েছেন মিডিয়ার সামনে। তারপরেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং ডক্টর মঈন খান তিনরা হসপিটালে গিয়েছেন। আমরা মনে করি আমাদের মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমাদের রেসপেক্ট টু ইচ আদার, আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গাটা, এটা মাঝখানে কিছুটা হয়তো ব্যাহত হচ্ছে বলেই জাতি জনগণ ত্যক্ত বিরক্ত। আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই আপনার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের বিষয় ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন,
16-17 বছর মিছিলের আওয়াজ তো পাই না, আমার বাড়ি রাস্তার পাশে, ভালো লাগে দেখি না কারা যায়, তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কথাটা বলা দরকার, বলে দিলাম। বিজ্জা আব্বাস সম্ভবত ইঙ্গিত করেছেন যে এখানে অন্যান্য দলের লোকজনকেও অ্যাড করা হয়েছিল। আসলে কি বিষয়টি এরকম? এটা আমাদের মির্জা আব্বাস ভাই ভালো বলতে পারেন যে আওয়ামী লীগের কারা কারা গেছে, এটা উনি প্রকাশ করলে ভালো আর কি। আমরা এই ব্যাপারে অপিনিয়ন দিতে চাই না, কারণ কেউ যদি কারোর সাথে যোগাযোগ বেশি থাকে সেই কোন দিকে যায় হয়তো উনি নজর রেখেছেন। গতকালকের আমাদের এই সমাবেশটা ছিল স্মরণকালের ঐতিহাসিক, সারা বাংলাদেশ থেকে জনগণের যে উচ্ছ্বাস উৎকণ্ঠ সব মিলিয়ে এবং প্রশাসন এবং আমাদের ম্যানেজমেন্ট যেটা ছিল সম্ভবত সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। যদি এর মধ্য দিয়ে আমাদের 3 জন ভাই, একজন অ্যাক্সিডেন্টে, একজন হার্ট অ্যাটাক করে গরমে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের জান্নাত কামনা করি। সুতরাং মির্জা আব্বাস ভাই এটা কোত্থেকে বলছেন উনি ভালো বলতে পারবেন, এবং ওনাকেই মনে হয় এটা জিজ্ঞাসা করলে ভালো হয় আর কি। জি, রিপন ভাইয়ের কাছে আসতে চাই আবার। রিপন ভাই, আমি রেজা ভাইকে যখন প্রশ্ন করছিলাম আপনি উত্তর দিতে সে বিষয়টি এটা খুব না, আপনি বলেছেন যে মানে বিএনপি কেন এই কালকে সমাবেশ থেকে কেন ছিল, বাইরে ছিল বা আমন্ত্রণ পায়নি কেন? আমার প্রথম প্রশ্নের উত্তর আমি রিপন ভাই পাইনি এখনো, এটা উনি উত্তর দিয়েছেন। আর এখানে আরেকটা বিষয় বক্তব্য আছে যে হ্যাঁ, আমরা তাদের দলের তরফ থেকে বলা হয়েছিল যে যারা যারা পিয়ার পদ্ধতির পক্ষে তাদেরকে নিয়ে তারা সমাবেশটা করছেন। ইনিশিয়ালি আমি পত্রিকায় এইভাবেই দেখেছি। এর মধ্যে অবশ্য একটা আছে যে কিছু বামপন্থী আছেন যারা পিয়ার পদ্ধতির পক্ষে, তাদেরকেও ডাকা হয়নি। বলা যেতে পারে মোটামুটি যারা ইসলামিস্ট, প্রো ইসলামিস্ট, যারা পিয়ার সিস্টেমটাকে সাপোর্ট করেন তাদেরকে নিয়ে তারা করেছেন। এটা তো মানে করতেই পারেন, মানে আমি এটাকে অন্যভাবে দেখি না। আর সব কিছুতে সব জনসভাতেই জামাত বিএনপির মিটিংও জামাতকে আসতে হবে, জামাতের মিটিংও বিএনপিকে যেতে হবে, নট দ্যাট। এটা ওইভাবে বিষয়টা না দেখলেও বোধহয় চলবে। উনি খুব কারেক্টলি বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু মুখ্য বিষয় থাকবে, কিছু আপনার পার্শ্ব বিষয় থাকবে। তো পার্শ্ব বিষয়গুলো তো অনেক সময় এড়াতে হয়, কারণ সবাই তো আমরা ভিন্ন ভিন্ন দলই করি, ভিন্ন ভিন্ন মার্কাতে ইলেকশন। পিয়ার পদ্ধতি তো নিশ্চয়ই বিএনপি বোঝে। আমি যেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বোঝেন, অবশ্যই বোঝে। জি, অবশ্যই বোঝে। আমি সেই বক্তব্যে আমি আসতে চাই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কারও বোঝে না, সংস্কারও বোঝে না, পিয়ার বোঝে না। আমরা এই বক্তব্য দেখেছি। পাটোয়ারি কি বলেন ওকে জিজ্ঞেস করবেন, তার বক্তব্য ব্যাখ্যা তো আমার লেভেলে দেওয়া উচিত না। I am not supposed to explain his statement why. এটা আপনি আশা করবেন না। আমাকে নিয়ে কথা বলেন, নেতৃত্ব নিয়ে কথা আমাকে নিয়ে কথা, ওটা বেয়াদবি, দলের নেতৃত্ব ওটা বেয়াদবি করেছে। জি, আমি আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ওই যে বলে এটা বেয়াদবি করেছে। জি, ওটা জামাতের আমিরের ভাষায় যদি বলতে চাই, উনি বলেছেন রাজনীতিতে শিষ্টাচার থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। আপনার ওজন কতটুকু আপনার বুঝতে হবে না? আপনার নিজের ওজনটুক না বুঝে যদি আপনি কথা বলেন, সেটা চলবে? চলবে না। সংগঠনের মাত্রাটা কোন পর্যায়ে সেটা বুঝতে হবে না? যে গোপালগঞ্জে যে আক্রমণের শিকার হলো, তাৎক্ষণিকভাবে ফেসবুকে কত আহ্বান জানানো প্রতিবাদ করার জন্য সারা দেশে, ছবিগুলো দেখেন নাই? যে কোন জেলায় মানে কয়শো লোক, কোনো জায়গায় 100 পূরণ হয়নি, কোন 50 জনও পূরণ হয়নি, প্রতিবাদে দাঁড়িয়েছে। এইটা যখন স্ট্রেংথ, সাংগঠনিক স্ট্রেংথ, তখন কথাবার্তা মেপে বলা ভালো। ওই হিন্দি সিনেমা একটা ডায়লগ ছিল, ওই যে চরমোনাই হুজুরের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলাম আমি। উনি তো জামাত নিয়েও বহুত বাজে বাজে কথাবার্তা বহুবার বলছেন। তো একটা হিন্দি সিনেমাটা দেখি না, মাঝে মধ্যে ডায়লগ আজকাল ফেসবুকের কল্যাণে আসে। তো দেখলাম যে একজন অভিনেতা বলছেন, জবান সমঝে কারো। জামাতের আমিরও বলেছেন একটা কথা, যে প্রত্যেকের বক্তব্যের মধ্যে শালীনতা আমরা অ্যাপ্রিসিয়েট করি, শালীনতা থাকতে হবে, পরিমিত বোধ থাকতে হবে। মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, যদি এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্টের ব্যাপার, কোনো সংগঠনের কোনো নেতার যদি পার্সোনাল অথবা অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্টটা না থাকে,
তাহলে যেটা দাঁড়ায় কি জানেন, সেটা হচ্ছে যেমন মনে করেন আপনার আমাদের দেশের মানে কাশফুল, কাশফুলের গাছ আছে না, চরাঞ্চলে হয়, বিভিন্ন জায়গায় হয়। তো আপনি যত দূর থেকে দেখবেন মনে মনে পুরো জায়গাটা কাশ বনে ঘেরা, যত কাছে যাবেন তত এটাকে আরো লাইট অত ঘেরাও না। জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টে 5 তারিখে যে মানে আন্দোলনে যে স্বৈরাচারের পতনের ব্যাপারটা যেটা চূড়ান্ত হলো, আন্দোলনটা তো বহু বছর ধরে চলছে। আমার একটা সংকলনের কথা একটু ব্যাক রেফারেন্সে যাব। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে পাকিস্তান আমল থেকেই ছাত্র সংগঠনগুলো ছোট ছোট সংকলন বের করতেন 21শে ফেব্রুয়ারিতে। তা আমার এগুলো কালেকশন করার খুব একটা মানে শখ ছিল, আমার বহু বছর পুরনো সংকলনগুলো থাকতো। তো তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন তার একটা সংকলন বের করেছিল, সেখানে কবি আবু জাফর ওবায়দুল্লাহর মানে কবিতা থেকে শুরু অনেক নামি দামি মানে বরেণ্য কবি, পরবর্তীতে কবি হয়েছেন, তাদের অনেকের কবিতা ছিল। বাট তারা যখন লিখেছেন তাদের ছাত্র জীবনের অথবা ছাত্রাবস্থার শেষে, তেমন যাকে আমার মূল বক্তব্য হচ্ছে সংকলনটার নাম ছিল সে আগুন ছড়িয়ে গেল সবখানে, ওইটি ছিল নাম। 52 সালের ভাষা আন্দোলন, এটা মুক্তিযুদ্ধ পর্যবসিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশ এসেছে, ইতিহাসে গেলাম না। 36 দিনের আন্দোলনটা, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পুরো যদি সময়টা যদি আপনি খেয়াল করেন, ওটাকে যদি পুরোটাই যদি বলি আমার বিএনপি লোক ছিল, জামাত যদি বলে যে আমাদের জামাতের লোকেরা ছিল, অথবা এখন নতুন যে ছেলেরা যে দলটি করেছে ওরা যদি বলে আমাদের দল ছিল, বলতে পারে। ভাবতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। ভাবতে নিশ্চয়ই ভালো লাগে, খারাপ লাগে না। সব লোকগুলো গেল কোথায়? সবই যদি আপনাদের লোক হবে, ওদের সবার নেতা যদি আপনি হন, তাহলে আপনার ডাকে লোকজন 1000 হয় না কেন, 500 হয় না কেন, 200 হয় না কেন? ওনারা একটা বড় সভা করে দেখিয়েছে না? জি, দেখিয়েছেন তো। ওনার সাংগঠনিক স্ট্রেংথ ওনারা তো একটা ডেমনস্ট্রেট করেছেন। এজন্য অ্যাসেসমেন্টটা খুব জরুরি। অ্যাসেসমেন্টটা কনফিগার কি আছে এটা ভাবাটা খুব জরুরি। এটা না জানলে আপনার পায়ের স্ট্রেংথ যদি আপনি না বোঝেন, হাঁটতে গেলে আপনি পড়ে যেতে পারেন। রাস্তা উঁচু নিচু থাকবে, খানাখন্দ থাকবে। তো আপনার এখন একটা যদি 70-80 বছরের বয়স্ক লোক যদি মনে করে যে আমি 20 বছরের যুবকের মতো দাপাবো লাপাবো, হবে? রিয়েলিটি অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই সমস্ত যাদের কথা বলেন ওদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। এরা আমাদের ছেলের বয়সী, নিশ্চয়ই তাদের মানে তাদের ত্যাগ সংগ্রামকে আমি অবশ্যই সম্মান করি, মূল্যায়ন করি, কিন্তু এমন জায়গায় যাওয়া উচিত না, এমন কথাবার্তা বলা উচিত না যেটা তার জবান থেকে যেটা বেরোবে জিহ্বার আয়তনের জন্য জবানটা বড় না হয়ে যায়। কারণ কথাটা এমন একটা জিনিস, মুখ দিয়ে কথা বের হয়ে গেলে ওটাকে ফেরত আনা যায় না। এই জন্য সবার বেলায় কথা প্রযোজ্য, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবার জন্য প্রযোজ্য। আচরণে, বাক্য প্রয়োগে সংযত থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে এবং নিজের অবস্থানের দিকে তাকাতে হবে। আমি কে, কোথা থেকে কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি, ওটার ওজন কতটুক, ওটার ব্যাপ্তি কতটুক, ওটা যত দ্রুত বুঝতে পারবে তত সুবিধা হবে। জি, আমি এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি রেজা ভাইকে দিয়ে শুরু করতে চাই পর্বটা। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সভা
ছিল সেখানে একটি বিষয়ে বলা হয়েছে যে জুলাই সনদ এই মাসের মধ্যেই দেওয়া হবে এবং উচ্চকক্ষর বিষয়ে সিদ্ধান্ত 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আমার আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ দেওয়া হবে এটি অনেক দিন ধরেই বলা হচ্ছে, মানে সেটি দেরি হওয়ার কারণটা কি? দেখুন, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যে 15 বছরের যেই বস্তাপচা রাজনীতি এখানে হয়েছে, আমাদের এখানে গণতন্ত্রকে হত্যা করা এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করার যেই রাজনীতি, অর্থাৎ এটাকে আপনি রাজনীতি বলতে পারবেন না, এটা রাজনীতির নামে এক লুটপাটতন্ত্র, সৌরতন্ত্র, ফেসিবাদ এখানে চলেছে। সুতরাং সেই জায়গায় এসে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, এখানে আমরা একটু আগে যে কথাটা আলোচনা করেছি সেটি হচ্ছে যে প্রত্যেকের মত আলাদা আলাদা বলেই আমরা আলাদা আলাদা দল করি। যদি আমাদের মত একটাই হতো তাহলে তো একটা দলে হতো, আর এটা ডেমোক্রেসির বিউটিও বটে। সুতরাং আমরা সেই জায়গাটাকে কতটুকু মিনিমাইজ করা যায় সেটার জন্য ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের এখানে দুটি বিষয়, একটা হচ্ছে তারাও কিন্তু একটা পক্ষ আপনি বলতে পারেন, রাজনৈতিক দল না হইলেও তারাও কিন্তু একটা পক্ষ, তাদের একটা মাইন্ডসেট আছে। সুতরাং তারা তাদের অপিনিয়নগুলো রাজনৈতিক দলগুলোর সামনে তারা তুলে ধরে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু দেশ, জনগণ, জাতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু তারা, এখানে কিন্তু অনেক একাডেমিশিয়ান আছে, তারা একাডেমিক অ্যাপ্রোচ থেকে দেন, অনেক ফরেন লোক আছে, তারা বিভিন্ন জায়গা থেকে দেন, তারা বিভিন্ন জায়গার চিন্তাকে একত্রিত করার চেষ্টা করেন। কিন্তু এই দেশে আমরা যারা রাজনীতি করি, আমরা তরুণ প্রজন্ম, আমরা মনে করি যে এটাকে অ্যাকোমোডেট করার যেই মেন্টালিটিটা, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। এবং 163টা ইস্যুর উপরে এখানে করা হয়েছে, সেই জায়গায় সে অলমোস্ট 100 এবাব ইস্যুগুলোর উপরেই কিন্তু আমরা কাছাকাছি আসতে পেরেছি। সুতরাং এই জায়গায় আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই, কিন্তু একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে আসলে জুলাই সনদের যে ব্যাপারটি, এটি এত দেরি হওয়া কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এবং এই জন্য আমাদের গতকালকে দাবির মধ্যে এটি অন্যতম একটা দাবি ছিল যে জুলাই সনদ, এবং বিশেষ করে আরেকটি প্যাথেটিক ইস্যু আমরা গতকালকে করেছি, সেটি হচ্ছে যে এই যে শহীদ পরিবারের পুনর্বাসন, আসলে যাদের মাধ্যমে আমি শুরুই করেছিলাম যে বাংলাদেশ, এবং আপনার টকশোতন্ত্র তার নাই হোক রিপন ভাই, আমরা আসতে পারতাম না, ঠিক না? সেটাও কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবের অবদান। সেই জায়গায় এসে এখনো শহীদেরা কিন্তু আত্মনাদ করে, শহীদ পরিবার এখনো কিন্তু আহতরা কিন্তু রাস্তায় বেরিয়ে আসে, তাকে চিকিৎসা হচ্ছে না। তো এই প্রশ্নটাই করতে চাই, প্রশ্নটা কেন? সবাই তো আসলে একমত, সবার সমর্থন আছে সরকারের, বা আহতদের জন্য কাজ করতে হবে, কিন্তু তারা রাস্তায় আসছে কেন? অবশ্যই এটা তো আপনার সাথে তো আমাদেরও এটাই একটা প্রশ্ন, যেটা কেন হচ্ছে। কারণ এই বিপ্লবী সরকার অথবা এই বিপ্লবোত্তর সরকার, এদের তো আগে পুনর্বাসনের কাজটি সরকারের সবচেয়ে প্রায়োরিটি ওয়ার্ক করা দরকার ছিল। আপনি দেখেন সরকারের কাছে কতদূর তালিকা আছে তাও আমরা না, অথচ বাংলাদেশ জামাত ইসলামী এই বিপ্লবোত্তর আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান 3টে কাজ আমাদেরকে দিয়েছে, তার মধ্যে প্রধানতম কাজ ছিল, মানে অর্থাৎ বিপ্লবের আগে থেকেই আমাদের ওয়ার্ক ছিল যে যারাই আহত হচ্ছে, মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, এরা কোনো দলের না, এরা আমাদের, এবং কাকে কত লক্ষ টাকা করে দিতে হবে তিনি আমাদেরকে অ্যাসাইন করে দিয়েছেন। আমরা প্রত্যেক শহীদ পরিবার, এই যে গতকালকের সমাবেশটা এত বেশি আকর্ষণীয় আলোচিত হয়েছে কেন, এই বিপ্লব উত্তর আমরা কিন্তু কোনো সমাবেশ করি নেই, আমরা এই 3টি কাজ নিয়েছিলাম। বিপ্লব পরবর্তী একবারে কাছাকাছি 2টা জিনিস নিয়েছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর আরেকটি ছিল আমাদের এখন পর্যন্ত যে কাজ, 10 খণ্ডের শহীদদের জীবনী নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা বলিয়াম প্রকাশ করেছি। সুতরাং আমরা মনে করি এই জায়গায় আমাদের প্রত্যেকের যেই বিপ্লবোত্তর বাংলাদেশের পুনর্গঠনের কাজ, সেটি আমরা প্রত্যাশিত জায়গায় যাবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু এই ব্যাপারে এটাই সত্য কথা যে সবাই সব ইস্যুতে একমত নাও হতে পারে, তার মানে এই না যে এই ভিন্ন মতকে ছুঁড়ে ফেলে দিতে হবে, অথবা যেমন কালকে একটু শুনলাম যে যদি পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে চাওয়া হয় তাহলে আমরা এটাকে মানিই না, মানে এই জাতীয় কথাগুলো আসলে জাতিকে একটু আশাহত করে। বরং আমরা কতটুকু মিনিমাইজ করে এটাকে
আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে পিয়ার পদ্ধতি যদি না হয় শেষ পর্যন্ত, তাহলে কি আপনারা নির্বাচন করবেন? না, এটা এক কথায় বলার সময় এখনো আসে না। আমি এর আগেও বলেছি, মানে আপনার এখানে বলেছি কিনা জানি না, সে কেয়ারটেকার সরকারের ফর্মুলা যখন বাংলাদেশ জামাত ইসলামের অধ্যাপক গোলাম আযম দেন, তখন কিন্তু এটাও খুবই এদেশের মানুষের অজানা ছিল এবং রাজনৈতিক দলগুলো এটাকে রিসিভ করে নাই। পরবর্তীতে সেটা কিন্তু এখন সবচেয়ে পপুলার একটা ইস্যু, এবং এই কেয়ারটেকার সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোর ব্যাপারেই বলা হয় যে অলমোস্ট বেটার ইলেকশন হয়েছে। সুতরাং আমরা এখন পিয়ার পদ্ধতি নিয়ে কেউ অনেক বেশি বাজে কথা বলুক, এটা আমরা চাচ্ছি না। কারণ এটা তো আমরা নতুন আবিষ্কার করা কিছু না। 133টা দেশে সেমি পিয়ার পদ্ধতির ইলেকশন কিন্তু আছে। সুতরাং প্রবাসীদের ভোটাধিকারের কথার ব্যাপারেও কেউ কেউ দেখলাম নেগলেক্ট করেন। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস যে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আওয়ামী লীগ এই দেশটাকে যেভাবে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আমাদের এই যোদ্ধারাই কিন্তু সেটাকে টিকিয়ে রেখেছে। সুতরাং আমাদের দাবির মধ্যে এটা অন্যতম একটা দাবি। আমি এখানে একটা কথা ছোট করে বলে একটু শেষ করতে চাই। বাংলাদেশে এখন যে রাজনীতি আমরা মানে চলছে, আপনি বলতে পারেন আসলে বাংলাদেশের শহীদ পরিবার, আমি যদি একবারে রাজনীতির বাহিরে গিয়ে একজন জনগণ সাধারণ মানুষ হিসেবে যদি বলি, তাহলে এই রাজনীতিকে কি পছন্দ করছে আমি এক বাক্যে বলবো না। কেন? কারণ আমরা এই যে আমাদের সমালোচনাকে বরণ করতে না পারার যে মানসিকতা, আমি সম্ভবত রিপন ভাই এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই সময়ে আমি যতটুকু শুনছি, ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে ডিম মারা হয়েছে, আরেকদিকে উনি কীভাবে এটাকে রিসিভ করেছেন, এটা যদি না করতেন হয়তো উনি এত বড় একটা দল গঠন করতে পারতেন। কিন্তু কেন যেন আজকের ফ্যাসিবাদীরা ফেসবুকে একটা কথা বলে, সেটাকে ধরে বলা হয় যে এটা জামাত ইসলামী বয়ান তৈরি করতেছে, আবার আমার বিরুদ্ধে বলে আমি একটা অন্যরকম জায়গায় উত্তেজিত হয়ে যাচ্ছি। এই যদি আমাদের একটি বিপ্লবোত্তর বাংলাদেশের রাজনীতি হয়, তাহলে আমি মনে করি এটা খুবই দুঃখজনক। আমরা দেখুন আমরা বলেছিলাম যে হেলমেট বাহিনী থেকে রূপান্তর হয়ে কখনো পাথর বাহিনীতে আসা উচিত না। কারণ বাংলাদেশের মানুষ 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে হত্যা করে এখানে লাশের উপরে নৃত্য করেছে। সেই দৃশ্যটা বিপ্লবোত্তরে বাংলাদেশে আবার আসবে, এটা আমরা প্রত্যাশা করি। সেটা যেই দলে করুক না কেন। আমরা কিন্তু সন্ত্রাসীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং আমরা সাথে এটাও যুক্ত করেছি খুব সুন্দর ভিডিও করে ছেড়ে দেয়া। তাহলে এগুলো আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেটাকে ব্যাহত করার জন্য অন্য কেউ এর সাথে জড়িত কিনা, রাজনৈতিক দলগুলো সেটি খতিয়ে না দেখে, আমি বিএনপিকে বিশেষ করে বলব সেটা না করে, আমরা যখন সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি, গোটা বাংলাদেশে যুবদল, ছাত্রদল, বিএনপি তারা প্রতিদিন আমাদেরকে রাজাকার এবং আমাদের চামড়া উঠানো, জবাই কর, হত্যা কর, এই যে পুরাতন একটা বয়ান আবার নিয়ে আসা হলো। আপনি আমাকে কি একবারে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো একটা জায়গায় দেখাতে পারবেন আমাদের একজন নেতা কর্মী একবারে এইভাবে এই স্লোগানে বলেছেন না? এবং আমি এখনো মনে করি যে তারেক রহমান সাহেব, তারপরে খালেদা জিয়া, যারা আমাদের রাজনৈতিক লিডিংয়ে আছেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান, যেই হোক, আমাদের রিপন ভাই, আমরা এই যে শ্রদ্ধাবোধের জায়গা, এটা তো হাদিসে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। সুতরাং আমি একটা কথা দিয়ে ফিনিশ করতে চাই, সেটি হচ্ছে যে এই রাজনীতি বাংলাদেশের শহীদ পরিবার, আহত, নিহত, এবং আপনি এনসিপিকে কি বলবেন বাংলাদেশের এই রাজনীতির যে বিপ্লবের যে মূল কারিগরের মধ্যে তারা ছিলেন, কিন্তু 4.5 কোটি তরুণের প্রতিনিধি তো তারা সব না। তাহলে এই রাজনীতিও তো কেউ পছন্দ করছে না। এই যে গালিগালাজের রাজনীতি, রেসপেক্ট করার রাজনীতি, এই জায়গাটা থেকে আমরা মনে করি বেরিয়ে আসা উচিত এবং সেই রাজনীতিটা আবার শুরু করি। জি, আমি আবারও রিপন ভাইয়ের কাছে আসতে চাই যে বক্তব্যটা এনসিপির একজন নেতার বক্তব্য ছিল, সেই বক্তব্য কিন্তু অন্য একটি দলের শীর্ষস্থানীয় নেতা তিনি সেটাকে সমর্থন করেছেন। আমি তার বক্তব্য, ইসলামী আন্দোলনের যিনি মুখপাত্র আছেন, যুগ্ম মহাসচিব, তার বক্তব্যটি কোট করতে চাই। আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেট বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, আর বিএনপি সালাউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সেক্রেট বানিয়ে এনসিপির উপর হামলা করেছে। এটা আমাদের আরো নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে। আমি আপনাকে শুরুতে একটা কথা, আমি এই ধরনের দ্বিতীয় তৃতীয় স্তরের লোকজনের কথার উত্তর দিতে চাই না, খুব ক্লিয়ার। আপনি ওদেরকে ডাকলেন না, আপনি ইসলামী আন্দোলনকে দ্বিতীয় তৃতীয় স্তরে বলছেন।
নিঃসন্দেহে জি। তার ভোটের কি অবস্থান, আমি তো তার তো সে তো ভোটে দাঁড়িয়েছে। আমরা জানি জামায়াতের সঙ্গে তাদের বড় একটি জোট বা সমঝোতা যেটাই বলি সেই বিষয়ে আপনি সেটা যাই জানেন না কেন, সেটা তো জামাতের সাথে জোট হওয়ার কারণে তিনি এক স্তরে চলে এসেছে, সেটা তো আমার বিষয় না। আপনি ওনাকে ডাকলেন না কেন? না, উনি আপনাদের সম্পর্কে অভিযোগ আমি তো করেছেন, বললাম তো, অভিযোগের জবাবটা দেওয়ার আপনি তো কি আমার আপনার- কথা- যেহেতু না, না। বিএনপি কে অভিযোগ করেছে সে তো উত্তর তো বিএনপি কি দিতে হবে। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি এই জাতীয় দ্বিতীয় তৃতীয় স্তরের লোকজনের কথাবার্তা এদের সংগঠনের উত্তর দিতে রাজি আচ্ছা ঠিক আছে, আপনি এটি উত্তর দিতে চান না, তাহলে আমি যেটি বলছিলাম যে রেজাউল সেটা ভাইকে বলেন। যে জুলাই সনদের ক্ষেত্রে বিলম্ব কারণ কি? এটা কি আটা ময়দার কল নাকি যে আপনি গম দিলেন আর মানে আটা বের হয়ে গেল? জি, আমরা জানি এটি 6 মাস আগে বলা হয়েছিল যে এটা 6 মাসে দেওয়া হবে। 6 বছরও লাগতে পারে। তাহলে আমরা জনগণের কাছে যে প্রশ্নটি আমাদের করা হয়, ক্যান টেক 6 ইয়ার্স। তাহলে সেটি বলা কারণ উচিত। হচ্ছে যে এটা নিয়ে আলোচনা হবে, বিভিন্ন লোকের মানে মতামত থাকবে, তাদের শব্দগুলো থাকবে, কোনটা পছন্দ হবে কোনটা পছন্দ হবে না, এটা একটা পর্যায়ে সেটা গ্রহণ হবে। এবং প্রধান উপদেষ্টা কি বলেছেন? প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা যতটুকু সমঝোতার মধ্যে আসতে পারবেন ততটুকুই আপনি হবে, বা কি বলে ততটুকু নিয়ে জুলাই সনদ ঘোষণা বা নির্বাচন সংস্কার হবে। আপনার পুরোটা নিয়েই আপনার নামতে হবে। কোনো কিসের সংস্কার? আমাদের প্রশ্ন তো সেটাই। দাঁড়ান, কি সংস্কারটা হচ্ছে? আপনার প্রশ্ন কিছুই না, আপনাদের প্রশ্ন কিছুই না। কারণ আপনারা এই যেখানে আমি বসে কথা বলছি, এই আপনাদের তো সংস্কারটা খুব দরকার। আপনারা কিভাবে শেখ হাসিনার তেলবাজি করতেন সেই দৃশ্য তো জাতি জানতো, ওই জায়গারও তো সংস্কার হওয়া দরকার। ওখানে খোলস বদলে মালিক বদলে মানে পরিচালক বদলে গেলে তো চলবে না। নিজেদের দিকে তো একটা আয়নায় তাকাইতে হবে। সেটার জবাবদিহি কখনো করেছেন কি না? সেটার জবাবদিহি তো কখনো করেন নাই। যে কুকর্মগুলো 15 বছরে ইন দ্য নেম অফ মিডিয়া করতো এই আপনার চ্যানেলে, এখন তো মালিকানা মানে আগের মালিক ফেরত আসছে। সেটা নিশ্চয়ই জানেন তো আপনি যে এখানে আমি তো জানি বলি কথাগুলো বলছি। কাদের নিয়ন্ত্রণে চলছে। হ্যাঁ, তো সেইটা নিয়ে কথা বলেন না কেন? ওই আমরা অবশ্যই কথা বলি। ওই জায়গাটা যাতে ফেরত না আসে, 21 টেলিভিশন সবসময় ওই কথা জায়গাটা বলে। যাতে ফেরত না আসে, সেই জায়গাটার জন্য তো আমরা লড়াইটা করছি। আমাদের লড়াইটা তো ওই কারণে জি, যে আজকে ভবিষ্যতে বিএনপির তেল মারা হবে বা জামাত এটা বড় সমাবেশ 21 করবে, টেলিভিশন জামাতের থেকে তেল- সাফরার আমি কোনো I am মিডিয়া not বাংলাদেশের talking- I am not দ্বিতীয় talking পত্রিকা করেনি। about the 21 TV, I am talking about the media। যে মিডিয়ার যে রোল ছিল, যে চাটুকারিতাটা আমরা যে জায়গাটায় দেখতাম, তো জঘন্য যে বাংলাদেশের মানুষের আজকে যে সাফারিংস, এই যে পলিটিক্যাল সেটব্যাক, শেখ হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়া এবং কন্টিনিউয়াসলি 15 বছর চালিয়ে যাওয়া, নির্বাচন মানে খারাপ হয়েছে সেটা বলতে না পারা, তাল দেওয়া, এগুলো কি বাংলাদেশের ফ্যাসিবাদ দীর্ঘদিন কন্টিনিউ করার পেছনে এগুলো কারণ না? নিশ্চয়ই কারণ। সুতরাং এই কারণগুলোকে দূর করার জন্য রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে তারা একটা ঐক্যমতে পৌঁছবেন। কিন্তু আপনি যে এক্সপেক্ট করেন, এটা তো ঠিক এটা না যে এক্সপেকটেশনটা আমি করি না। এক্সপেকটেশন আমি আপনাকে পার্সোনালি, আপনি তো ব্যক্তি না, নন। আমি মিডিয়ার কথা বলছি যে বা আমি একজন পিপল হিসেবে বলছি, এক্সপেকটেশনটা তৈরি করেন কিন্তু প্রতিষ্ঠান রাজনীতি যারা করেন তারা তৈরি করেন যে আমাদের একটা না, প্রত্যাশা দেওয়া হয়। প্রতিষ্ঠান কখন এক্সপেকটেশন তৈরি করে না, আবারও বলে দিচ্ছি, কখনই কোনো প্রতিষ্ঠান এক্সপেকটেশন তৈরি করে না। এক্সপেকটেশন তৈরি করে পার্সপেক্টিভ, প্রেক্ষিত। আজকে আপনি একটা সংবাদ প্রচার করবেন, একটা প্রতিষ্ঠান কিন্তু ডিসাইড করে না যে আমি এরকম একটা সংবাদ বানাবো, সংবাদটা প্রচার করব। সংবাদটা হতে হয়, তারপর আপনি সেটা প্রচার করবেন, সেটার উপর আপনি ব্যাখ্যা করবেন। তো পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার বক্তব্যটা অন্য জায়গায়। দেশে যে এত সংস্কারের ঢাকঢোল চলছে, আসলে কি আমরা প্রকৃত সংস্কারের জায়গায় যাচ্ছি? প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর, 2 টার্মের বেশি হলেই সংস্কার হয়ে যাবে। প্রেসিডেন্ট এম্পাওয়ার্ড হয়ে গেলে মানে আপনার কি বলে সংস্কার হয়ে যাবে। একটা মানুষজন ভোট দিতে পারলো, জাল ভোট হলো না, তাহলেই সংস্কার হয়ে গেল, মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত আসলে। ইটস নট দ্যাট। সংস্কারটা আরো অনেক গভীরে। প্রথমে চিন্তা করা দরকার যে আগামী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যারা যাবেন, এমপিরা কি পার্ট টাইম জব করতে যাবেন না ফুল টাইম জব করতে যাবেন? এমপিরা কি ঢাকায় থাকবেন না লক্ষ্মীপুরে যাবেন? দ্যাট ইজ দ্য বেসিক সংস্কার। ওই আমেরিকায় যারা কংগ্রেসম্যান এবং সিনেটর হন, তাদের অধিবেশন শেষ হওয়ার পরে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের পাশে বাড়িতে থাকেন না।
যুক্তরাজ্যে যখন আপনার পার্লামেন্টে যখন অধিবেশন শেষ হয়ে যায়, আশেপাশের বাড়িতে তারা ওখানে থাকেন না, তারা তাদের যার যার নির্বাচনী এলাকায় চলে যান। এমনকি ভারতে নয়া দিল্লিতেও তারা মানে বাসাবাড়ি করে পার্মানেন্টলি থাকেন না, যে যার রাজ্যে চলে যাচ্ছেন তার নির্বাচনী এলাকায় চলে যাচ্ছেন। আমরা কি গত 10 মাসে একটি আলোচনা শুনেছি যে আমার এমপি অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে, ভবিষ্যতে এমপি যারা হবেন অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে তারা তাদের নির্বাচনী এলাকায় চলে যাবেন? আমরা সে আওয়াজ শুনেছি? শুনি নাই। আমরা কি শুনেছি যে এমপিদের জন্য নির্বাচন এলাকায় তাদের জন্য একটা অফিস থাকবে? আমরা সে আওয়াজ শুনি নাই। আমরা কি শুনেছি যে এমপিদের জন্য সাপোর্টিং স্টাফ থাকবে যেটা উন্নত দেশগুলোতে থাকে? আমরা সে আওয়াজ শুনি নাই। আমরা কি শুনেছি যে এমপিদের বেতন বৃদ্ধি করা উচিত? ডিউটি ফ্রি গাড়ি এবং ডিউটি ফ্রি প্লট তো ডিউটি ফ্রি হয় না, মানে কম দামে সরকারি প্লট, এইগুলো ওনারা বলেছেন যে তারা এগুলো গ্রহণ করবেন। ভেরি গুড। কিন্তু নামটা হচ্ছে এমপি হোস্টেল। আপনি এখানে বাসাবাড়ি বানায় ফেলছেন, বছর পর বছর বউ বাচ্চা নিয়ে এমপিরা বসবাস করে। যাদের ঢাকা বাড়িঘর আছে তারা ওখানে থাকে না, তাদের চামচারা, তাদের সকল্ড এপিএসরা ওই জায়গাগুলো দখল করে। এটা সংস্কার হয়েছে কিনা? যদি চুক্তিভিত্তিক একটা চাকরিতে যদি এখন আপনাকে কালকে যদি মানে শফিকুল আলমই তো আমাদের প্রেস সেক্রেটারি, তাই তো? জি। তো ওই উইংয়ে যদি কালকে আপনি যান, তা আপনাকে কি চুক্তিভিত্তিক কি অতীতে সকল কর্ম সম্পর্ক পরিত্যাগ করিয়া আপনাকে এখানে এই বেতনে এই সুযোগ সুবিধা আসতে হবে, এই তো লেখা থাকে। তা আপনি এমপি হলেন, আপনি ওকালতি করতে পারেন, সারাদিন ব্যারিস্টারি করবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, সন্ধ্যার পর হাত জয়যুক্ত করে আসবেন। আপনি একজন ব্যবসায়ী, সারাদিন আপনার ব্যবসা বাড়াবেন। আগে ছিল একটা ব্যবসা, এমপি হওয়ার পরে আরও 10টা ব্যবসা বাড়াবেন, 10টা শিল্প কলকারখানা বাড়াবেন, এই সচিবের ওখানে কার্ড দেবেন, ওইখানে ফ্যাসিলিটি নেবেন, ওই ব্যাংকের এমডির কাজ দেবেন, ওইখানে চাপ দেবেন, লোন বের করবেন। এটি কি আপনার কাজ? আপনার তো ফুল টাইম জব হচ্ছে মানে পার্লামেন্টের মেম্বারশিপ। এই সংস্কার হয়েছে কিনা আমরা জানতে চাই, প্লিজ। আমরা জানতে চাই জেনুইন জিনিস নিয়ে আলোচনা করেন, ফালতু জিনিস নিয়ে আলোচনা করেন যেগুলো সংস্কারের ধারে কাছে না। এই সমস্ত জিনিস আপনি এই বিষয়গুলোকে ফালতু বলছেন? হ্যাঁ, এই যে জিনিসগুলো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। সংস্কারের যে জিনিসগুলো সাইড আলোচনা, যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কি খুব বেশি গুরুত্বপূর্ণ? তার চেয়ে বেশি কি অধিক গুরুত্বপূর্ণ না যে একজন এমপি সার্বক্ষণিক এমপি হিসেবে কাজ করবেন, আইন প্রণয়ন করবেন, লোকাল গভর্নমেন্ট কিভাবে স্ট্রেনদেন হবে? আপনার শুক্রবারের চেয়ারম্যান হবে না, আমাদের দেশের চেয়ারম্যান হল শুক্রবার। প্রশ্নগুলো তো রাজনৈতিক দল থেকেই তুলবে। আমি আপনাকে তো তুলতে বলি নাই। আমি কি আপনাকে বলেছি আপনি তুলবেন? মিডিয়া আমাদের কথাই বলছি, আপনি সেই নিউজগুলো পাচ্ছেন না, সেটা বলছি যে আপনি আমাদের দেশে এখন শুক্রবারের চেয়ারম্যান হয়, সপ্তাহে একদিন চেয়ারম্যানগিরি করতে এলাকায় যায়, ঢাকায় থাকে, কেউ 2 সপ্তাহ পর একবার যায়। তার যে সেক্রেটারি আছে, সচিব যে ইউনিয়ন পরিষদে, তিনি যে মানুষের জন্ম সনদ কি কাগজপত্র আছে ঢাকায় নিয়ে এসে চেয়ারম্যান সাহেব সাইন করে দেয়। উনি দাওয়াত খাওয়া চেয়ারম্যান। আমরা কি দাওয়াত খাওয়া চেয়ারম্যান চাই লোকাল বডিতে? না, আমরা চাই যে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তিনি সপ্তাহে 5 দিন থাকবেন, আমার উপজেলা চেয়ারম্যান সপ্তাহে 5 দিন থাকবেন, আমার যে মেয়রগুলো আছে তারা এলাকায়, ঢাকার মেয়র বা এরা সপ্তাহে 5 দিন ডিউটি করবেন না, মানে অর্থাৎ গভর্নমেন্টের ওয়ার্ক মানে ফ্রাইডে স্যাটারডে বাদে। বেসিক সংস্কারের কথাগুলো ভাবছি না আমরা কিভাবে আমরা জনপ্রতিনিধিকে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল করব সেটা ভাবছি না। আমি 5 বছরের জন্য একজনকে এমপি বানিয়ে দিলাম, উনি ভোট চাইলেন, ভোট দিলাম, ভালো ভালো কথা শুনলাম, ভোট দিলাম, ভোট দেওয়ার পরে উনি নিজেরা কনসিডার করতেছেন মুঘল সম্রাট হয়ে গেল। ওই মুঘল সম্রাট যে ভুল করবেন, তার অপরাধের জন্য অথবা তার ভুল কাজের জন্য জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ওই মুঘল সম্রাটকে আমি কিভাবে ইমপিচ করতে পারি, ওই মুঘল সম্রাটকে আমি কিভাবে পুল ডাউন করতে পারি, আমার কি জনগণ আমি এমপি হতে পারবো না, কিন্তু আমার পিটিশন করার রাইট থাকবে কিনা? আমাকে 2 সেকেন্ড দেন। আমেরিকাতে তো একজন কংগ্রেসম্যান সিনেটরের ব্যাপারে আপনি পিটিশন করতে পারেন, অ্যাজ এ সিটিজেন আপনি পিটিশন করতে পারেন, ওই দেশের লোকেরা পারে। আমি কি আমার দেশের এমপিকে টানার জন্য বা একটা বিল তোলার জন্য পিটিশন করতে পারি? তা নিয়ে কোনো আলোচনা নাই। গত 54 বছরে বাংলাদেশের পার্লামেন্টে একটা এথিক্স কমিটি ছিল না। আমরা কি দেখিনি আমাদের এমপিদের মধ্যে কেউ তার তাদের আমরা চাই এই আলোচনাগুলো, এই প্রশ্নগুলো আপনারা তুলে ধরবেন। চারিত্রিক দুর্নীতির জন্য ভিডিও উঠেছে, সেটার জন্য কোনো এমপি আপনারাই তুলে ধরবেন যায় নাই। বছরের পর বছর পার্লামেন্টে জানে বেতন নাই, এমপিগিরি থাকে। দ্যাট ইজ দ্য সংস্কার। সেই সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। আই এম এক্সট্রিমলি সরি যে এইসব সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, জাস্ট আপনি তো তুলেছেন নিশ্চয়ই এই বিষয়গুলো, আপনি বারবার তুলছি, আজকে শুধু না। ভেরি ফ্র্যাঙ্কলি
আমি শুধু আপনার টিভি চ্যানেলে না, আমি বারবার মিশনারি তুলছি। আশা করব যে নিশ্চয়ই রাষ্ট্র যারা নীতি নির্ধারণী আছেন, উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা নিশ্চয়ই আপনার বক্তব্য শুনবেন। আমি রেজা ভাইকে দিয়ে শেষ করতে চাই, যুগপৎ আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামের সম্পর্কটা এখন কেমন? আসলে আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে যে মানবাধিকার, ঢাকায় যে জাতিসংঘের মানবাধিকার অফিস করার ব্যাপারে, সেই ব্যাপারে আপনার দলের বক্তব্যটা জানতে চাই। দুটি প্রশ্ন। জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যুগপৎ আন্দোলন আমরা যারা করেছি, আমাদের সম্পর্ক তো নো ডাউট ভালো। তিনি একটি আক্ষেপ করেছেন আজকে, একটি আক্ষেপ করে কথা বলেছেন। হ্যাঁ, এই আক্ষেপ আছে অবশ্যই। এই আক্ষেপটা হচ্ছে আমটাও পাঠায়নি জামায়াত ইসলাম, বলেছে যে গত ঈদ থেকে কোরবানি পর্যন্ত উপহার বিনিময় হয়েছে, কিন্তু এই আমের সিজনে আমটাও পাঠায়নি। না, সেটাই আমরা প্রথম মনে করি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা আমাদের যুগপৎ আন্দোলন বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের রাষ্ট্র বিনির্মাণে নতুন বন্দোবস্ত, আপনার যাই বলি না কেন, সেই জায়গায় আমাদেরকে সবাই আমরা যতদূর কাছাকাছি এসে ভূমিকা আমাদের পালন করা উচিত। আপনি দেখবেন গতকালকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে যে দুটা সমস্যাকে আইডেন্টিফাই করেছে। নাম্বার 1 হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি আর দুঃশাসন, অর্থাৎ যার পাওয়ার মাসলম্যান সেই দমন নিপীড়নের রাজনীতি করে, এবং প্রত্যেকে কিন্তু কে বড় আর কে ছোট এইটার ভিত্তিতে সে আচরণটা করে। চাঁদাবাজি, লুণ্ঠন, ফ্যাসিবাদী দমন নিপীড়ন যেগুলো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের গতকালকের আমাদের আসলে যে প্রত্যাশার জায়গা ছিল, এটা প্রত্যাশাকে অনেক দূর সেরে গেছে। আমরা 20 লক্ষ লোক টার্গেট করেছিলাম, এখন বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই জায়গায় আমরা আজকে হিসাব নিকাশ আমাদের নেওয়া হচ্ছে, আমরা ধারণা করছি এটা 15 লাখের কাছাকাছি আসলে পৌঁছে গেছে, এবং যেটা আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্নভাবে পর্যালোচনা হচ্ছে। আমাদের আমিরে জামাত গতকালকে কিন্তু দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করেছেন। আমি জানি না এটা আমার দেশ অন্যান্য অনেক পত্রিকা মিডিয়া হেডলাইন করেছে যে আমাদের একটা যুদ্ধ হয়েছে জুলাই, এই যুদ্ধে আমরা ফ্যাসিবাদদেরই করেছি, আর আরেকটি হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, যেটি রিপন ভাই খুব একটু আগে খুব ক্যাটাগরিক্যালি একাডেমিক ডিসকাশনে বলেছেন যে আসলে সংস্কারটা ব্যক্তির আগে হতে হবে। রাজনৈতিক কাগজে কলমে সংস্কার কিন্তু অনেক আছে, আমাদের সংবিধানে কোন ভালো কথা লেখা নেই? রাতের ভোটের কথা কি লেখা আছে? আয়নাগরের কথা লেখা আছে? দুর্নীতির কথা লেখা আছে? আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী এত টাকা বাহিরে নিয়ে যাবে, তার মেম্বার পর্যন্ত হাজার হাজার কোটি টাকা। এই সুতরাং আসলে আপনাকে সেলফ সেন্সরে আসতে হবে। আপনাকে, যদি আপনি মুসলমান হন, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যেই ধর্মে থাকেন সেইটাকে আপনাকে আফটার ডেথ আপনাকে একটা জাজমেন্ট হবে। সেটার যদি আপনার বিশ্বাসের জায়গা না থাকে, তাহলে আপনি কোনো সংস্কার আইন দিয়ে কাউকে কিন্তু ঠিক করতে পারবেন না। এই জন্যে আমরা ব্যক্তির ক্ষেত্রে গতকালকে আমির জামাত বলেছেন যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি, তারপর ফ্ল্যাট নেয়া, চাঁদাবাজি করা, এগুলো যদি কোনো জায়গায়, আমরা এখনো আজকেও বলে যাই, জামাত ইসলামের নামে অথবা কোনো কর্মী কোনো জায়গায় যদি চাঁদাবাজি করে, তাহলে তাকে দেখুন আমাদেরকে না জানিয়ে বেদে তাকে আইনের সাপোর্ট করা। খুব সংক্ষেপে মানবাধিকার প্রশ্নে আমরা বলবো যে এখানে মানবাধিকারের এই ইস্যুটা কিন্তু রাজনৈতিক দলের সাথে আরেকটু ডিসকাশনের দরকার আছে। দুটি জিনিস কিন্তু ডক্টর ইউনূস সাহেব করে ফেলেছেন। একটি হচ্ছে মানবিক করিডোরের নামে আমাদের সার্বভৌমত্ব হুমকির একটা আলোচনা এসে সেটা অনেক দিন ফলো আপ ছিল, আর আরেকটি হচ্ছে জাতীয় সংঘের। কারণ আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রগুলোতে এই জাতীয় সংঘ বিভিন্ন নামে যে জায়গাগুলোতে ঢুকে কিন্তু খুব ভালোভাবে, নো ডাউট, কিন্তু পরবর্তীতে আরও অন্যান্য গাছপালা আমরা দেখতে পাই। সেই জায়গায় আরেকটি জিনিস একটু বলতে, এটা সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ, এখানে কিন্তু একজন সমকামী ব্যক্তিকে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক, এটা বাংলাদেশের মানুষ মানবেন। সুতরাং এটাকে কেন্দ্র করেই কিন্তু একটা অবস্থান তৈরি হয়েছে। এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত। আর আপনি শুধু সংস্কারের কতগুলো জিনিস এদিক সেদিক না ঘুরে, আপনাকে যদি এখানে আসলে ইলেকশনটা সুন্দর করতে হয়, তাহলে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতিকে সবার আগে দেখতে হবে। আজকে আমি দেখছি জনাব তারেক রহমান সাহেবও সেই প্রশ্নটা তুলেছেন। সুতরাং আপনি পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আপনি শিক্ষার যেই বিরাট মেসাকার এখানে হয়ে গেছে, মিডিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এগুলো কিন্তু করানো হয়েছে। সুতরাং এই সংস্কারগুলোর মাধ্যমেই আমরা যদি দুটি ফ্রেমওয়ার্ককে আমরা চিন্তা করি যে আমাদের দুর্নীতি এবং দুঃশাসন জাতির মূল প্রবলেম, এটাকে আমরা আরও অগ্রসর হতে দিতে চাই না। ফ্যাসিবাদী শক্তি, আমি আবারও বলছি, আমি আজকে রিপন ভাই আমার শ্রদ্ধেয় মানুষ, আমি আবারও ওনাকে বলতে চাই যে আমরা বিগত বিপ্লবের আগে যে ভাষাগুলো আওয়ামী লীগ
যে বয়ানটা তৈরি করতো, সে ভাষা আমরা শুনতে চাই না। রেসপেক্ট টু ইচ আদার, আমরা একটি বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।